শ্রদ্ধেয় শিক্ষিকা শিক্ষক মণ্ডলী এবং প্রিয় শিক্ষার্থীগণ, সুধীজন, আসসালামু আলাইকুম। অনন্য নজরুল, স্বরে অতে অনন্য, স্বরে অ দিয়ে নজরুলের ক্ষেত্রে আরও কটি শব্দ আমি উচ্চারণ করতে চাই। তিনি অনন্য, তিনি অপরিমেয়, তিনি অসাধারণ, তিনি অপূর্ব, তিনি অতুলনীয়। পাশাপাশি যদি বলি বাংলা ব বর্ণটি দিয়ে যদি বলি, তিনি বিচিত্র, তিনি ব্যতিক্রম, তিনি বিদ্রোহী, তিনি বিপ্লবী, তিনি বীর। এখানে চমৎকার একটি লিখিত রয়েছে, প্রাচীর ভেদী নজরুল। আমি খুব প্রীত হয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে শব্দটি, প্রাচীর। নজরুল লিখছেন, ভগবান ভগবান সন্তান তব করিতেছে আজ তোমার অসম্মান, তারা রচে নীতি ব্যবধান। প্রাচীর রচনা করে মানুষে মানুষে ব্যবধান করে। একই মায়ের সন্তান সব জানি, ভাঙবো দেয়াল ভুলবো হানাহানি। দেয়াল ভেঙে দেওয়া নজরুলের কাজটি ছিল। এবং এই দেয়াল, তোমরা শিক্ষার্থীরা আছো, আমি দীপ্তি দেখছি চোখে মুখে, এই যে শিলা পাথর, সেই পাথর কি করে বড় কষ্ট করে নজরুল বলছেন। যারা খুব জ্ঞানী বলে দাবি করি, অনেকেই কবিতা লিখছিলেন, অনেকে উপন্যাস সাহিত্য রচনা করছিলেন নজরুলের আগেও পরেও, কিন্তু ওই যারা খুব নিষ্পেষিত, নির্যাতিত, লাঞ্ছিত, অধিকার হারা, বঞ্চিত, দুঃখী মানুষজন, তাদের কথা তেমনভাবে সরাসরি কেন জানি না কবি সাহিত্যিকদের রচনায় উঠে আসছিল না। নজরুল কষ্ট পেলেন, বলছেন, তোমাদের এই জ্ঞানের প্রদীপ মালা করে না গো কেন কাঙালের ঘর আলা। এত জ্ঞান, এত শক্তি বিলাস, সে কি ওই কুটিরে পৌঁছে না কোন সে শিলাই ঠেকি। ম্যাডাম, আবাসে শিলা পাথর, হিংসার পাথর, ব্যবধানের পাথর, অহংকারের পাথর, আভিজাত্যের পাথর, তথাকথিত কৌলিন্যের পাথর বাধা হয়ে দাঁড়ায় দুঃখী, কষ্টে থাকা, নির্যাতিত, নিষ্পেষ, অধিকার হারা। এই যে অধীন, দেশে দেশে অধীনতা আছে। নজরুলের যদি অনন্যতা আনতে চাই, নজরুল অনন্য কোন কোন ক্ষেত্রে একটু দেখো। তিনি খুব অল্প বয়সে ইমামতি করেছেন মসজিদে, মক্তবের উস্তাদ হয়েছেন অল্প বয়সে। মাত্র 8 বছর বয়সে এই মানুষটি তার পিতাকে হারান। এই 8 বছর যদি বাদ দিই আমরা, তারপরে দুটো ভাগ যদি করি, তার সারা জীবনকে 34 করে 34 বছর করে, প্রথম 34 বছর 1941-42 পর্যন্ত অসুস্থ হয়ে পড়লেন উনি। 76 পর্যন্ত বেঁচে রইলেন বটে, তবে কেমন বেঁচে রইলেন তোমরা জানো। এই যে মানুষটি, তিনি অনন্যতা কোথায় তার? তিনি লেটু দলে এলেন। লেটু দলের গতানুগতিক যে ছিল, অল্প বয়সী ইমামতি করলেন, ধর্মীয় জ্ঞান নিলেন, ধর্মচর্চা করলেন, পীর পাহলুয়ানের মাজারে খাদেমগিরি করলেন। উনি কি করলেন? উনি বেরিয়ে এলেন লেটু দলে, গান করলেন, এবং গানে এসে উনি সেখানেও তার অনন্যতা স্বাক্ষর রাখলেন। গতানুগতিক লেটু গানে উনি সঙ্গের অভিনয় করলেন, এবং উনি এমনভাবে যে পুরা একটা ডমিনেটিং রোল উনি প্লে করা শুরু করলেন। উনি তারপরে কী হলেন, এই তার একের পর এক তার জীবন ধারা চলতে লাগলো। উনি রুটির দোকানে চাকরি করলেন, উনি খুব কষ্টে জীবনযাপন করলেন। উনি আমাদের ত্রিশালে পড়তে আসলেন, দৌড়িরামপুর হাই স্কুলে ভর্তি হলেন। উনি সেনাবাহিনীতে গেলেন, মিনিমাম টাইমে ম্যাক্সিমাম প্রমোশন হাসিল করলেন যোগ্যতা বলে। উনি হাবিলদার হয়ে লেখা শুরু করলেন, এবং লেখার করলে তার মনোনীত হচ্ছিল না। এবং সারপ্রাইজিং এনাফ যে তথ্য তোমাদের জানা দরকার, সেটা হলো কবি নজরুল ইসলাম, তোমরা বলছো, তিনি কিন্তু কবি হিসাবে আসেননি। তিনি প্রথম রচনা, তিনি বেসিক্যালি কথা সাহিত্যিক হিসাবে বাউন্ডেলের আত্মকাহিনী দিয়ে 1920 সনে 1919, 1920, 1920 সনে ওনার যে প্রথম রচনাগুলো, 7টি রচনার 4টি ছিল কথা সাহিত্যিক, মানে কবিতা বা গান নয়। এবং আমরা যদি নজরুলের উপন্যাসগুলি দেখি, একটু খেয়াল করলে দেখা যাবে, আমি একে একে বলে যাব তার যে ইউনিকনেস অফ নজরুল, নেসার স্যার নাম দিয়েছেন, বেশ গুড। আমি অনন্যতাটা একটু বলে যাই। আমি নজরুলকে
ওই শ্রেষ্ঠ বানাতে চাই না, কিন্তু তিনি যে অনন্য এটা আমি প্রুফ করতে চেষ্টা করবো আমি কয়েক মিনিটে। প্রথম কথা হলো তিনি করলেন, উপন্যাস রচনা করলেন, কিন্তু সাধারণতভাবে বাংলা সাহিত্য অনেক চমৎকার উপন্যাস এর আগে রচিত হয়ে আছে, অনেক ভালো ভালো উপন্যাস। কিন্তু নজরুলের উপন্যাসের নায়ক কারা? নজরুলের উপন্যাস যদি বাঁধনহারা পত্র উপন্যাস আসি আনি, সেখানে নুরু। নায়ককে মৃত্যু ক্ষুধায় আনসার, নায়ককে কুহেলিকায় আমরা জাহাঙ্গীরকে পাই। সবাই কিন্তু বীর, সবাই কিন্তু দেশমাতৃক। এই যে সাবধান, নজরুলকে বুঝতে গেলে দুটো শব্দ মাথায় নিয়ে আসতে হবে, একটা হচ্ছে মুক্তি, একটা হলো জাগরণ। মুক্তি এবং জাগরণ, এই মানুষকে জাগিয়ে দেওয়া, মুক্তির জন্য মানুষকে আহ্বান করা নজরুলের প্রধান মিশন ছিল। সেই জন্য দেখা যায় উপন্যাস লিখতে গেলেও নজরুল ওই মুক্তির কথা বলেন। ইভেন তারপরে যে উনি ছোটো গল্প লিখেছেন, শুধু শিউলিমালা যদি বাদ দিয়ে ম্যাডাম, তার আগে যে রিক্তের বেদন ধরি, আমরা ব্যথার দান ধরি, ব্যথার দানের গল্প দেখো, রিক্তের বেদনের গল্প দেখো। অর্থাৎ তার মনে মগজে চিন্তায় চেতনায় মানুষের মুক্তির খেলা দেখতে গেছেন। আবাহনী মোহামেডান খেলা হচ্ছে, সেই খেলাতে দেখা গেল বিজয়ী দলকে ওয়েলকাম করছেন, কবিতা লিখেন। খেলা পাগল লোক, ক্রিয়ামোদী লোক ছিলেন। যে চরণের আঘাতে আজ জাগাইলে বিস্ময়, সেই চরণে শক্তি জাগুক তাবৎ ভারতময়। সেই চরণের আঘাতে মুধের বন্ধন ভয় ডর, লাথি মেরে মোরা দূর করি যেন আল্লাহু আকবর। এই যে যেটা হয়েছিল, তোমরা একটু স্থির হয়ে বোঝার চেষ্টা করো। আজকে নজরুল নিয়ে আলোচনা হলেই আমরা মানে মূল জায়গাটায় যাই না। কি হয়েছিল ইতিহাস সবাই জানো। এই বাংলা, এই আমাদের এই ভারত 1757 সনে কি হলো? পলাশীর আম্রকাননে কি যেন একটা যুদ্ধের মাধ্যমে নবাব স্বাধীনতা হারালেন, বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়ে গেল। তারপরে এই যে বছর দশকের পর দশক পার হচ্ছে, দশকের পর দশক পার হচ্ছে, রাজনীতিবিদদের কথা শুধু বলবো না, তখনকার দিনের কবি সাহিত্যিকরাও কিন্তু ওই মাকে, বন্দি মাকে মুক্ত করার জন্যে তেমন কেউ এগিয়ে আসেননি সরাসরি, যেমন কি নজরুল এসেছিলেন। মায়ের বন্দনা গীতি খুব আছে, মা তোমায় ভালোবাসা। জীবনানন্দ দাশ চমৎকার কবিতা লিখছেন রূপসী বাংলা। কিন্তু যে মা আমার বন্দি, আমি কি মায়ের রূপের বর্ণনা আগে করবো না, নাকি মাকে, দাসী মাকে আগে মুক্ত করবো? আমাকে বলো। নজরুলের প্রবন্ধের নাম হলো বাঙালির বাংলা। কি নাম? বাঙালির। দুটো শব্দ দিয়ে যদি আমরা চিন্তা করি, বাংলাটা যে বাঙালির, এটা এভাবে কেউ উচ্চকিতভাবে কবি সাহিত্যিকরা বলছিলেন না, নানান কারণে বলছিলেন না। অথচ মায়ের মুক্তি চেয়ে গুরুত্বপূর্ণ কি বিষয়টা এখানে নজরুল অনন্য। তিনি এসে বললেন, মায়েরা তোমরা যারা আছো, বাঙালি বাংলা পড়ে দেখো, বললেন যে তোমরা মায়েরা যারা আছো, তোমাদের সন্তানদের একটা শিক্ষা দাও, মূল মন্ত্র শেখাও। সে মন্ত্রটা কি? এই পবিত্র বাংলাদেশ বাঙালির আমাদের। আহারে, বাংলাদেশের জন্ম তোরে বাবা 71 সনে হলো। নজরুল শেখ তখন মায়েদের বলছে মন্ত্র শেখাও। কি শেখাও? এই পবিত্র বাংলাদেশ বাঙালির ওনারশিপ, এটা আমার মা, এটা আমার দেশ। আগে তো এটা শেখাতে হবে। এই যে আমাদের জয় বাংলার স্লোগান, আমাদের জাতীয় স্লোগান, আমি জাতির পিতাকে স্যালুট করি। তিনি যুদ্ধবিধ্বস্ত দেশে অন্যতম প্রায়োরিটি হিসাবে তার প্রিয় কবিকে নিয়ে আসতে চাইলেন, নিয়ে আসলেন। ম্যাডাম ইন্দিরা গান্ধীর সঙ্গে সুসম্পর্ককে কাজে লাগিয়ে এনে তো তোমরা সকলেই জানো ওনার সব ব্যবস্থা তিনি করলেন। কিন্তু এখানে আমি যে কথা তোমাদের বলতে চাই, নজরুলের অনন্যতা যদি আনি, নজরুল শুধু লিখেই কিন্তু ক্ষান্ত হননি। তিনি একজন কর্মী ছিলেন, অ্যাক্টিভিস্ট, যে কথাটি আসে না। ড্রয়িং রুমে বসে, চেয়ার টেবিল নিয়ে বসে উনি থাকেন না। তিনি পথে ঘাটে রাস্তায় নেমে গিয়েছেন, হাটে মাঠে, যেখানে যখন যাচ্ছেন মানুষকে কি করছেন? ঘুম ভাঙাচ্ছেন। তিনি ঘুম ভাঙাতে এসেছিলেন, তিনি এসেছিলেন ঘুম ভাঙাতে, এবং তিনি ঘুম ভাঙানোর কাজ সেখানে তিনি অনন্য। তিনি কি করলেন? তিনি এই যে তার কিছু রচনা নিয়ে কথা হয়েছে, দেখো তো, এই যে কারার ওই লৌহ কপাট আমাদের মহান মুক্তিযুদ্ধে এটা খুব প্রেরণা জুগিয়েছে। তোমরা নাম শুনেছ, একটা পত্রিকা ছিল, পত্রিকার নাম ছিল বাংলার কথা। বাংলার কথা পত্রিকার সম্পাদক ছিলেন চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাসের ব্রিটিশ সরকার তাকে বন্দি করলো। ব্রিটিশ জেলখানায় যখন চিত্তরঞ্জন দাস চলে গেলেন,
তখন বাংলার কথা পত্রিকাটা বন্ধ হওয়ার পথে বাসন্তী দেবী, চিত্তরঞ্জন দাসের স্ত্রী, তিনি সম্পাদনা পত্রিকা বের করার দায়িত্ব নিলেন। পত্রিকা বের করার দায়িত্ব নিয়ে তিনি তার এক সম্পর্কে ভাই হয়, তাকে দিয়ে করলেন পত্রিকা, মানে দুজন মিলে পত্রিকা পরিচালনা শুরু করলেন। এক পর্যায়ে অনুভব করলেন সুকুমার রঞ্জন দাস, তাকে পাঠালেন কবি নজরুলের কাছে যে আমি তো পরবর্তী সংখ্যা বাংলার কথা বের করছি, একটা কবিতা নিয়ে আসতে বলো। নজরুলকে বলবা, প্রথম বলবা যে আমার বাসায় একবার বেড়াতে আসতে, আরেকবার বলবা যে কাজী নজরুল ইসলামের একটা কবিতা লিখে দেন। কারণ মূল সম্পাদক যিনি, সকলেই তাকে চিনে, চিত্তরঞ্জন দাস, তিনি তখন জেলখানায়। যথারীতি কথা, বাসন্তী দেবীর কথা শুনে তিনি গেলেন কবি নজরুলের কাছে, গিয়া বললেন যে, আর শিখিয়ে দিয়েছে যে সে তো আসলে নজরুলকে ধরা তো মুশকিল, ব্যস্ত থাকে আর ভুলমনা লোক, তো সবসময় সদা ব্যস্ত চঞ্চল। তো গিয়ে বললেন যে তুমি বলবা যে রেডি হয়ে গেছে, সব কম্পোজ টম্পোজ হয়ে আছে, ও সবার রচনা, শুধু আপনার লেখাটা পেলেই আমরা পত্রিকাটা বের করতে পারি, সময় কম। গিয়ে জানানোর পরে কমরেড মুজাফফর আহমেদ সাহেবের সঙ্গে এই যে সুকুমার রঞ্জন দাস একটু গল্প আলাপ সালাপ করছেন, এই ফাঁকে লিখিত হয়ে গেছে সেই বিখ্যাত গীতি কবিতা কারা রই লৌহ কপাট, ভেঙে ফেল কররে লোপাট। তো এই যে লিখিত হয়ে গেল, ওখানে কি আছে? তোদের বন্ধকারে আসামুদের বন্দী হতে নয়, জয় করিতে আসামুদের সবার বাঁধন ভয়, এই বাঁধন পরে এই বাঁধন ভয়কে করব মোরা জয়। এই দৃষ্টিতে নজরুল অনন্য। আমরা মনে করি যে বাঁধনই বোধ হয় নজরুল, বাঁধন ছেড়ার লোক, বাঁধন ভাঙার লোক নজরুল, এখানে তিনি অনন্য। ইন্টারন্যাশনাল সং, সারা পৃথিবীর মজুর শ্রেণী যারা শ্রমিক মেহনতি মানুষ, ইনাদের মর্যাদা রক্ষার্থে, অধিকার আদায়ে, একতার জন্য একটি গান আছে ইন্টারন্যাশনাল সং, এটা অনুবাদ করা দরকার। পৃথিবীর 40টা দেশে গানটা তখনই গীত হচ্ছিল। কমরেড মুজাফফর 1926 সনে কাজী নজরুলকে বললেন যে এটা তো বাংলা হওয়া দরকার, কিন্তু এটার কোনো নোটেশন পাওয়া যাচ্ছিল না, বলে আমাকে স্বরলিপিটা দেন। ওই স্বরলিপিটাও জোগাড় করা যাচ্ছিল না, পুরা আশেপাশে ভারতবর্ষে খোঁজা হলো, কিন্তু এই গানটা সমস্ত পৃথিবীর মেহনতি মানুষের একক সঙ্গীত বলতে পারেন, মেহনতি মানুষের জাতীয় সঙ্গীত ফ্রম ওয়ার্ল্ড ওয়াইড। এই গানটা স্বীকৃত, বাংলা হওয়া দরকার। একমাত্র নজরুল করতে পারবেন বিশ্বাস মুজাফফরের, কমরেড মুজাফফর আহমেদ অনুরোধ করলেন। তো তিনি বললেন যে এটা তো আসলে একটা কিছু তো লাগবে, স্বরলিপির নোটেশনটা যদি জোগাড় করা যেত, তার উপর আমি বাংলা ভাষার শব্দ বসিয়ে দিতাম নজরুলের কথা। দেখা গেল তাও জোগাড় হয়নি। কমরেড মুজাফফর আহমদ বললেন ঠিক আছে, যা কিছু একটা করে দাও, আমি গণবাণীতে ছেপে দিই, দেখা যাক কি হয়। কাজী নজরুল ইসলাম অনুবাদ করে দিলেন ইন্টারন্যাশনাল সং। জাগো অনশন বন্দি উঠরে জগৎ, যত জগতের লাঞ্ছিত ভাগ্য হতো জাগো, ভেদি দত্তকারা আয় সর্বহারা, কেউ রইবে না আর পরপদ আনত, পরপদ আনত কেউ থাকবে না। অনুবাদ অসাধারণ, সে অনুবাদ, সেখানেও নজরুল অনন্য। নজরুল অনন্য। জগন্ময় মিত্র, তোমরা নাম শুনে থাকবা, অনেক বড় সঙ্গীতজ্ঞ জগন্ময় মিত্র, এই মুরব্বীরা সামনে আছেন তারা জানে, তোমরা জানি না জগন্ময় মিত্র নাম শুনেছ কিনা। তিনি তখন তেমন পরিচিত না। নজরুল রিহার্সাল রুমে বসে আছেন, এক লোক এসে কাজী নজরুলকে বলছে, কাজীদা একজন শিল্পী আসছে, আপনাকে একটা গান শোনাতে চাই, খুব ভালো গান করে। তো নজরুল তো এগুলোতে, নজরুলের কাজই ছিল মানুষকে এগিয়ে দেওয়া। আপনারা মনমত রায়, তোমরা মনমত রায়ের নাম শুনবা, নাট্যকার মনমত রায়, উদার নজরুল, একটু পড়ে নিও। মনমত রায় লিখছে, আমি মনমত রায় হতাম না কাজী নজরুল যদি হাত তুলে আমাকে না আনতো। পড়ে দেখো, উদার নজরুল আর্টিকেলের নাম বললাম। আচ্ছা, এক কথায় কি, কোথায় ছিলাম? হ্যাঁ, এখন কি একজন একটা গান শোনাবে, তখন এনে বসানো হলো নজরুলের সামনে। ওই ভদ্রলোক গান করছেন, ভালোই গাচ্ছেন। গাওয়ার পরে কাজী নজরুল ইসলাম ওই ব্যস্ততার মধ্যে রিহার্সাল বললে, গানের তো সুরটা সুন্দর, কিন্তু বাণীটা আর একটু অন্যরকম হইলে ভালো হতো, আমি কি এর মধ্যে এই সুরের উপর একটু বাণী বসিয়ে দিব? তো বলে আবার গাও। দুবার তিনবার নজরুলের সামনে গানটা গীত হলো, তিনি গাইলেন, নজরুলের উপর ওই সুরের উপর কথা বসিয়ে দিলেন। তোমরা সবাই সে গান জানো, শাওন রাতে যদি স্মরণে আসে মরে। গান লিখিত হয়ে গেল। ইন্দুবালা দেবী, বিখ্যাত কণ্ঠশিল্পী নজরুলের, ইন্দুবালা দেবী লিখছেন যে চিতপুর রোডে তখন বিষ্ণু ভবনের রিহার্সাল রুম, নজরুলের অনন্যতা দেখো, চিতপুর রোডে বিষ্ণু ভবনের রিহার্সাল রুমে বসে আছি। নজরুল কি করতেন?
নজরুল ভিড়ের মধ্যে হই হুল্লার গান টান করতেন, সাত ফাটা হাসি হাসতেন নজরুল, আবার হঠাৎ ধ্যানমগ্ন হয়ে যেতেন, সবার মধ্যে তিনি একা হয়ে যেতেন। তার সাথে তার জীবনে তার সাথে যারা চলতেন, হ্যাঁ, তাদের কাছে পড়লে দেখতে পারবা তোমরা যে তিনি এরকম হয়ে যেতেন। তো হঠাৎ উনি এই ভিড়ের মধ্যে হই হুল্লারের মধ্যে হঠাৎ উনি ধ্যানস্থিত হয়ে যেতেন। তো এরকম একটি পর্যায়ে ইন্দুবালা দেবী লিখছেন যে তিনি এরকম হয়ে গেলেন, হয়ে উনি কাগজ কলম নিয়ে লিখতে বসলেন এবং আধা ঘন্টা সময়ের মধ্যে উনি 6টি গান লিখে তাৎক্ষণিক সুরারোপ করে 6 জনকে বিলিয়ে দিলেন। আধা ঘন্টা সময়ের মধ্যে 6টি গান। প্রবন্ধটির নাম সুরের রাজা, লিখেছেন ইন্দুবালা দেবী। অনন্য নজরুল, কোনো প্ল্যানিং লাগে না, সময় নিয়ে বসতে হয় না, বসে গেলে লেখা হয়ে যায়। আব্বাসউদ্দিন আহমেদ সঙ্গীত সম্রাট, আমাদের সুর সম্রাট, তিনি গেছেন জোহরের নামাজের টাইম শেষ হয়ে যাচ্ছে নজরুলকে দেখতে। তো নামাজে বলছে যে একটু নামাজ পড়া যাবে নাকি, যায় নামাজ নজরুলের বাড়িতে, নজরুল পাশের রুমে যায় নামাজ দিয়ে এসে বসে কাগজ কলম নিয়ে বসছেন। 4 রাকাত নামাজ পড়ে দ্রুত ফিরে আসছেন, এসে দেখে একটা গান লিখিত হয়ে গেছে। কি সবাই জানেন তো সে গান? একটা গান লিখিত হয়ে গেছে, হ্যাঁ, না না, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। একটু আগে আলাপ হলো এই যে কি ওই যে ফিরোজা বেগমের হাজব্যান্ডের আলাপ হলো একটু আগে, কমল দাশগুপ্ত লিখছেন সেদিন একদিনে কাজী নজরুল ইসলাম 12টি শ্যামা সঙ্গীত লিখে আমার হাতে দিয়ে দিলেন। একদিনে 12টি শ্যামা সঙ্গীত। তো এই যে নজরুল, এই যে তার যে স্পন্টিনিউইটি এখানে। এখন আসুন নজরুলের বিদ্রোহী কবিতা নিয়ে অনেক কথা হয়, একটা শব্দ একটু সংশোধন করে দেই। ওই যে ঘুমিয়ে গেছে অনেকেই বলেছেন আপনারা শান্ত হয়ে, শব্দটা শান্ত না, শ্রান্ত, টায়ার্ড। আচ্ছা এখন শ্রান্ত, আচ্ছা এখন এই যে কেন তিনি বিদ্রোহী হলেন, এটা কিন্তু বিদ্রোহী কবিতাটা 2-3 বার আবৃত্তি হয়েছে, তোমাদের জানা দরকার। বিদ্রোহী কবিতা কিন্তু শুধু হইচই ভারকাট ওগুলোর জন্য না। কেন বিদ্রোহী হয়েছেন নজরুল কিন্তু পরিষ্কার বলেছেন। অন্যরা কেউ বিদ্রোহী হলেন না, তিনি হতে গেলেন কেন? বিদ্রোহী কবিতা যখন লিখিত হয়েছে তখন প্রচুর সমালোচনা হয়েছে, আর অনেক প্যারোডিও রচিত হয়েছে। কেউ বলেছে এটা কবিতাই হয় নাই, কেউ বলেছে এর মধ্যে অসঙ্গতি আছে, এর মধ্যে বিরোধ আছে, আপাত বিরোধ আছে। আমাদের এক বাংলাদেশের এক নজরুল গবেষক, তার নাম কবি আব্দুল মান্নান সৈয়দ সাহেব বলছেন বিদ্রোহী কবিতার ভিতরে যে অসঙ্গতি এবং আপাত বিরোধিতা, এটা স্বেচ্ছাকৃত। এটা বালকেও বুঝে, কিন্তু বালকে যেটা বুঝে না সেটা হলো এই আপাত বিরোধের মাধ্যমে একজন বিদ্রোহী সত্তার পরিপূর্ণ বিকাশ ঘটেছে। আব্দুল মান্নান সৈয়দ লিখছেন জবাব দিতে গিয়া। আমি বলি এই বিদ্রোহীতে দেখো একটা লাইন আছে, তোমরা খেয়াল করবা, আনিব শান্তি শান্ত উদার। তাহলে কেন বিদ্রোহতার? আমি অবমানিতের মরম বেদনা, অবমানিতে যিনি মরম বেদনা হবে, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, তিনি তো বিদ্রোহী হবেন। সুভাষচন্দ্র বোস তিনি লিখছেন নজরুল একজন জ্যান্ত মানুষ। কিরে বাবা জ্যান্ত, আমরা কি জ্যান্ত না? তিনি নজরুলকে বলছেন নজরুল একজন জ্যান্ত মানুষ। সুভাষচন্দ্র বসু লিখছে আমরাও কারাগারে যাই, কিন্তু কারাগার থেকে বেরিয়ে আসলে কারাগারের যে অনুভূতি এটা আমরা কেউ লিখি না, নজরুল লিখেছেন, কারণ তার মধ্যে অনুভূতি প্রবল ছিল। এবং সুভাষ বসু এটাও বলছেন যে কবি নজরুল আজকে যে কথা বলছে সমগ্র বাঙালি জাতির কথা বলছে, নজরুলের নিজের কথা বলে নাই। ধুলার আসনে বসিয়া মাটির মানুষের গান গাইয়াছে কে? কাজী নজরুল ইসলাম। এবং এখানে তিনি অনন্য। ধুলার আসনে বসিয়া কি করেছেন? জাতির জীবনে বসন্ত এনেছে নজরুল। কেন জানি না একটা ম্রিয়মান একটা অবস্থা, মনোটোনাস ম্রিয়মান অবস্থা চলেছিল। বুলবুলি হয়ে গজলের গান শুনিয়েছে বাঙালিকে কাজী নজরুল ইসলাম। এবং এখানে সুন্দর করে লিখেছেন আমাদের এক কবি হাসান হাবিব, তিনি নজরুলকে লিখছেন তোমার গানে কাব্যে তোমার তাঁদের তরেই অস্ত্র ঝরে, জীবন জেলে দ্বীপ জ্বালালে জ্বলেনি দ্বীপ যাদের ঘরে, তোমার সুরে সুর মিলিয়ে ঘুমের দেশে জাগলো সবে। মাইন্ড দ্য ওয়ার্ডস প্লিজ। তোমার সুরে সুর মিলিয়ে ঘুমের দেশে জাগলো সবে, তোমার সুরে হাসলো উষা সব হারাদের চিত্ত নবে। সব হারাদের কথা তো নজরুল বললেন।
আরে ভাই বাংলা ভাষায় দেখাও তো দেখি মেথরানির কথা কে এমন দরদ দিয়ে লিখছে নজরুলের মতো। মেথরানি জিজ্ঞেস করছে বাবু সাহেবকে, মেথরানিটি কহে বাবু সাহেব, ম্যাডাম খেয়াল করেন, মেথরানিটি কহে বাবু সাহেব, আমার মতো বাবু সাহেব, কি জাত তোমার মায়ের, ওই যে বাবু সাহেব মায়ের গর্ব করি, তোমার মা। আর মেথরানিটি বলে বাবু সাহেব কি জাত তোমার মায়ের, 5 ছেলের তিনি ময়লা ফেলেন। 5 ভাই আমরা, আমি ফেলি লক্ষ ছেলের, আমি ফেলি লক্ষ ছেলের। এই যে হারিডুম, এই যে মেথর, এই যে মেথর, তোমার সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি। সবাই আমরা বলছি তারাই মানুষ, তারাও মানুষ, তারাও মানুষ, নজরুল ইসলাম তারাই মানুষ। এবং এই যে এখানে নজরুল অনন্য বাংলা সাহিত্যে, আদৌ জানি না বিশ্ব সাহিত্যে এত বঞ্চিত, লাঞ্ছিত, নির্যাতিত, একেবারে লিস্ট প্রিভিলেজড এই মানুষজনের কথা এত দরদ নিয়ে কেউ বলেছে কিনা, থাকলে আমাকে দেখাবেন। আলাদা থেকে বলেন নাই, তিনি নিজে ওই দলে ভুক্ত হয়ে গেছেন। তিনি লিখছেন প্রার্থনা করো যেন যেতে পারি এই গরিবের কর্দমাক্ত পথে, ত্যাগ করে ওই ধনীদের পাপ, ভুগীদের পাপ নর্দমা হতে, পাপ নর্দমা থেকে তিনি, ভুগীদের পাপ নর্দমা থেকে দরিদ্রের কর্দমাক্ত পথে তিনি আসতে চেয়েছেন। কথা হচ্ছে ফিলিস্তিন নিয়ে, একটু আগে শুনলাম, একজন তো প্রায় আবেগ আপ্লুত হয়ে গেছেন। দেখেন তো নজরুল লিখছেন 7 মহারথী শিশুরে বধিয়া ফুলাই বেহায়া ছাতি, 15,000-এর বেশি নিহত শিশু, অবুধ শিশু 15,000-এর বেশি। এবং সে তার বিরুদ্ধে এটা বন্ধ করার জন্য জাতিসংঘে প্রস্তাব উত্থাপিত হয়ে নিরাপত্তা পরিষদে পাশ হতে পারছে না। যে জাতি যত ডাকাত, দস্যু, জোচ্চুর, দাগাবাজ, সে জাতি তত গুণী সম্মানী, জাতি সংঘেতে আজ। এরকম সাহসী, এই যে একটু আগে বলা হয়েছে ধূমকেতু যখন বের হয়, এখানেও নজরুল, সাংবাদিক, কোন সাংবাদিকের তখনকার দিনে এত বড় সাহস ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা ঘোষণা করে? এবং 1922 সন মাত্র 3-4টা সংখ্যা প্রকাশ হয়েছে, ধূমকেতু খুব অল্প কয়েকটা সংখ্যা প্রকাশ হয়েছে। এর মাঝেই নজরুল ওই ভারতবর্ষের বলছে স্বরাজ টরাজ, আসলে স্বরাজ কিছু কিছু আন্দোলন হচ্ছিল, সুতা কাটা, ব্রিটিশ পণ্য বর্জন করা। নজরুল বলছে সুতা কেটে মোরা স্বাধীনতা চাই, আর বসে বসে কালগুনি জাগরে জোয়ান বাদ ধরে এলো এই মিথ্যার তাঁত বুনি। সুতা কেটে কাপড় হয়, স্বাধীনতা হয়। নজরুল লিখছেন আস্তানা সিধা রাস্তা নয়, আজাদি মেলে না পস্তা নয়, সস্তা নয় ও দস্তা নয়, আজাদি দস্তার মতো সস্তা জিনিস না। এবং এই যে আমরা 71 সনে নজরুল সেই তখনই বলেছিলেন, এই গঙ্গায় ডুবিয়া আছে হায় ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদেরই ক্ষণে রাঙিয়া পুনর্বার। বাংলা মা যখন বন্দী, তখন নজরুল বাংলা মায়ের দুর্দশার কথা লিখছেন। কোনো কবি সাহিত্যিক এভাবে লিখছেন না। কি লিখছেন? বাংলাদেশ গানের মধ্যে লিখছেন বাংলাদেশ, বাংলাদেশ কি আমার বাংলাদেশ, বলছে কি যে দিকে চাই স্নিগ্ধ শ্যামল রূপ অশেষ, বাংলাদেশ আমার বাংলাদেশ। এবং ওই তখন, এবং এ বাংলাদেশ কি হচ্ছে, রাজরানী আজ ভিখারিনী, রাজরানী আজ ভিখারিনী, কাঁদছে বনে দুলিয়ে কেশ। আমার মা, অধীন মা বনে তার কেশ দুলিয়ে কাঁদছে। দুর্গতির কথা বলছে, মুদের উঠান ভরা শস্য ছিল, হাস্য ভরা দেশ, কোন বৈশ্য দেশের এ দস্যু এসে লাঞ্ছনার নাই শেষ। ওরা লক্ষ্য হাতে টানছে মায়ের শ্যামলা কেশ, মায়ের চোখের জলে আজ নোনা হলো 7 সাগরের জল। আর তোমরা এখানে মনোরঞ্জনের জন্য, চিত্ত বিনোদনের জন্য সুন্দর সুন্দর রচনা করছো, বলছো অমর কাব্য তোমরা লিখিও, যারা আছো সকল বন্ধু গো, বড় বিষ জ্বালা, এই মাইন্ড দ্য ওয়ার্ড প্লিজ, বিষ জ্বালা বন্ধু গো, বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি। হঠাৎ খেপিয়ে যান নাই তিনি, দেখলেন কি, দেখলেন কি, শুনলেন? আমরা কি জানি খালি বিদ্রোহী কবিতা যায় সে বড় উচ্চকিত কণ্ঠে পাঠ করি? কেন তিনি কি জিনিস তার
পাগল করলো, তোমার ধরার দুঃখ কেন, নিত্য আমায় কাঁদাই হেন, বিশৃঙ্খল সৃষ্টি তোমার, তাই তো কাঁদে আমার প্রাণ, বিদ্রোহী করেছে মোরে আমার চির অভিমান। ম্যাডাম কিন্তু অভিমানের কথা একটু বলেছে, নজরুলের অভিমানের কথা। অভিমান কি অভিমান? নজরুল, আমরা তো এই যে বাঁশি বাজাচ্ছে, ছবি দেখেন, বাঁশি সুর শুনে আমরা খুব খুশি হই না? কিন্তু কেউ কি দেখি এই বাঁশিটার বুকের মধ্যে কয়টা ছিদ্র হতে হয়েছে এই বাঁশিটা বাঁচতে গেলে? বোন তুমি কি বুঝিবে? জানে নজরুল আমি বুঝবো না। তুমি কি বুঝিবে কত ক্ষত হয়ে বেনুর বুকের হারে সুর উঠে হায়, কত ব্যথা কাঁদে সুর বাধা বিনা তারে, আঘাতের পর আঘাত দুতারার মধ্যে করি, এই কষ্টটা তার আছে। আমি শুধু সুর শুনে খুশি হই, সুর শুনে নিজেকে বিলিয়ে দিয়েছে নজরুল। নজরুল লিখছেন, যারা দান করে আপনারে তারা অকাতরে দিয়ে যায়, মেঘ জোরে যায় ভাবে না সে বিনিময়ে সে কি পায়। নজরুল আসলে মেঘ হয়ে ঝরে গেছেন, মোমবাতির মতো ঝরে গেছে। বন্ধু, সুরস্রষ্টা নই, কবি নই, আমি সাগর জল, কবু মেঘ হয়ে ঝরে পড়ি, কবু নদী হয়ে বহি কেবল। এই যে তার কষ্ট, এই যে মিলনের কথা, যে কথা দিয়ে শুরু আজকের, যে এটা একটা কি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে বসে ইন্টারন্যাশনাল শুনছি। তো নজরুলের ইন্টারন্যাশনালিজম একটু শুনি তো আমরা। নজরুল বলছে, আমি এই দেশে, আমি ঘরের নই, আমি পরের, আমি এই দেশে জন্মেছি বলে এই সমাজে, আমি শুধু এই দেশের এই সমাজের নই। মানুষ যদি বুঝি আমি, তাইলে আমি ইন্টারন্যাশনালিজম বুঝবো। আমি যদি মানুষ আগে বুঝতে শিখি, মানুষ বলছে একই মায়ের সৃষ্টি, এ বিশ্ব মায়ের বিশ্বঘর, মায়ের ছেলে সবাই সমান, তার কাছে নাই আত্মপর, ভাঙবো দেয়াল ভুলবো হানাহানি। কি করব? ভাঙবো দেয়াল ভুলবো হানাহানি। মহামানবের মহাবেদনার মহামিলনের মহাথিত্যে এসে তিনি এক সুরে সবাইকে দাঁড়াতে বলেছেন, ধর্ম বর্ণ জাত জ্ঞাতি গোষ্ঠী, এবং বলছে তিনি, তার সৃষ্ট উদার আকাশ সকলেরই থাকে ঘিরে, তার বায়ু মন্দির মসজিদ সকলের ঘরে ফিরে ফিরে না, তার চন্দ্র সূর্যের আলোক করে না তো ধর্মভেদ, সকলের ঘরে আসে, কই আনে না তো বিচ্ছেদ। বলছে কোনো অলি, কোনো দরবেশ যোগী, কোনো পয়গাম্বর অন্য ধর্মে দেয়নি কো গালি, কে রাখে তার খবর। আমরা যে অন্য ধর্মের লোকের কেউ এই ধর্ম ওই ধর্ম গালি দেই, এটা তো শিক্ষা না ইসলামের। এবং এই জায়গাতে নজরুল অনন্য কোন জায়গায়? এই যে আজকে আমরা যেটা নিয়ে সবচেয়ে বেশি যন্ত্রণা চলছে বিশ্বব্যাপী, সমতা 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 সাম্য। সমতাটা বুঝতে গেলে সবার আগে বুঝতে হবে আমার ভিতর থেকে অহংকার, লোভ, হিংসা। নজরুল সম্পর্কে শিবরাম চক্রবর্তী 1929 সালে সৌগাত পত্রিকায় শিবরাম চক্রবর্তী লিখছেন আর্টিকেল, আমি একটু কোট। শিবরাম চক্রবর্তী বলছেন, নজরুলের কথা বলছেন, কবি নজরুল তার আর্টিকেল, উনি লিখছেন, কাজীর কাব্যের চেয়ে মানুষ কাজী অনেক বড়। খেয়াল করেন, কাজীর কাব্যের চেয়ে মানুষ কাজী অনেক বড়, তার মুখে নিন্দা শুনিনি, তার যারা নিন্দা করতেন তাদের তিনি ক্ষমা করেছেন, তার মুখে কারো প্রতি ঈর্ষা দেখিনি, তার প্রতি যারা ঈর্ষাকাতর ছিলেন তাদের তিনি ভালোবেসেছেন, তিনি কারো প্রতিদ্বন্দ্বিতা করতে জানেন, তার যারা প্রতিদ্বন্দ্বী তাদেরও তিনি আগলে রেখেছেন। আব্বাসউদ্দিন আহমদ লিখছেন, 20টা বছর কাজীদার সান্নিধ্যে ছিলাম, তার মুখে জীবনে কারো বদনাম শুনিনি। এই যে মানুষকে বদনাম না করা, অন্যকে নিচু না করা, এই শিক্ষাটা তো এখানে তিনি অনন্য। এখানে তিনি অনন্য। তিনি অনন্য শিক্ষককে শ্রদ্ধা করার ক্ষেত্রে। এই যে এখানে শিক্ষক শিক্ষিকারা আছেন শ্রদ্ধেয়, তোমরা যারা আছো, শিক্ষককে কুমুদরঞ্জন মল্লিক বাংলা সাহিত্যের একজন নাম করা কবি, তিনি নজরুলের শিক্ষক ছিলেন। বললেন যে আমি যখন কাজীটাকে দেখতে যেতাম, প্রিয় ছাত্র তার, কাজীটাকে দেখতে যেতাম, এত দ্রুত দৌড়ে আসতো আমাকে সম্মান জানানোর জন্য, স্যান্ডেলটা পড়তে সে ভুলে যেত। চিন্তা করা, শিক্ষকের যে সম্মান মর্যাদা, এটা নজরুলের কাছে সেই। এবং এই নারীদের কথা একটু বলার আগে, অনেক মায়েরা আছে সেখানে দেখছি, নারীদের কথা নজরুল বলছেন, অভিশপ্ত সে দেশ পরাধীন, এই পরাধীনতা একটু বুঝতে হবে।
স্বাধীনতার সংবিধান থাকলে, জাতীয় পতাকার জাতীয় সঙ্গীত, পার্লামেন্ট স্বাধীন থাকলে, আইন বিচার বিভাগ থাকলেই নজরুল পরাধীন বলছে অন্য অর্থে। অভিশপ্ত সে দেশ পরাধীন, সহ্য শক্তিহীন, সুদ করে নিজে দেশ, যে জাতি কল্যাণী সেবিকা নারীর ঋণ। এই যে নারী সেবিকা, নারী কল্যাণী, তার ঋণ যে জাতি সুদ না করছে সেই জাতি হলো পরাধীন, নজরুলের ভাষায়। এবং নজরুল এই জায়গাতে বলছেন, এই যে নারী কবিতা আমরা পড়ি অনেক সময়, বলতে নজরুল কিন্তু বলছেন, বলে না হাদিস, বলে না কোরআন, ইসলামী ইতিহাস, নারী রবে শুধু ঘরে বন্দি, আর রইবে হেরেমেতেই 12 মাস। এ কথা কিন্তু বলে না, বলছে গুণে গরিমায় আমাদের নারী আদর্শ দুনিয়ায়, তাদের দেখে হুরপুরি লাজ পায়। নিজেদের মায়েদের নিয়ে, আমাদের দেশের নারীদের নিয়ে, চাঁদ সুলতানাকে নিয়ে, আমাদের নারীদের নিয়ে কিন্তু নজরুল গর্ব করেছেন। এবং নারীদের জাগো নারী জাগো বন্দি শিখা, জাগো সাহসী মন্তে রক্ত টিকা, নারীদের জাগিয়ে দিয়েছেন, যুবকদের জাগিয়ে দিয়ে। যুবকরা এখানে আছো, নজরুলের যুবক হতে গেলে তোমাদের কি করতে হবে? মৃত্যুকে জয় করতে হবে। নজরুল বলছে যে কি করবো না, ভেটি দত্ত কারা আই সর্বহাতে রেখেছেন। আবার যুবকদের বেলায় তিনি বলতে গিয়েছেন সুন্দর করে, যে কি করব আমরা, আমরা চলিব পশ্চাতে ফেলে পচা অতীত। পচা অতীত না, ঘাটাঘাটি করবো না। খোলা প্রান্তরে গাহিব গীত, সৃজিব জগৎ বিচিত্রতর বীর্যবান। বিচিত্রতর বীর্যবান জগৎ সৃষ্টি করার তারা যুবকদের মধ্যে। এখানে নজরুল অন্য, এখানে নজরুল অন্যতে কীরকম করতে হবে, তাদের কিছু ত্যাগ করতে হবে, কিছু ফেলে দিতে হবে, কিছু জিনিসকে লাথি মেরে ফেলে দিতে হবে। নজরুল বলছেন কি করব আমরা, আমরা চলি পড়তে। উনি বলছেন আমরা চাহি না, নজরুলের যুবকরা কি করবে, আমরা চাহি না পচা দৌলত, আমরা চাহি না তরল স্বপন হালকা সুখ, পচা দৌলত আরাম কুশন মখমলি থুক, পান শান্তির বাণী জ্ঞান বাণী আর বৈগুদাম, ছেদু ছন্দের পলকা উড়না সস্তা নাম, পচা দৌলত দুপায়ে দল, কঠোর দুঃখের তাপস দল, জোর কদম চল রে চল। তো এই যে নজরুল, এই নজরুলের অনন্যতা যদি আমরা বুঝতে চাই, আমাদের ঋণের কথা বলতে হবে, বুঝতে হবে। 1929 সনে কলকাতার অ্যালবার্ট হলে নজরুলকে যে বাঙালি জাতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়, সেখানে একটি কথা, খুব দামি কথা বলা হয়েছিল। বলা হয়েছিল যে তুমি বাঙালি আমাদের নিদ্রিত জাতিকে তুমি ইয়ে দিয়েছ, মানে কণ্ঠের তেজ দিয়েছ। এই কথাটা ওখানের ইয়েতে, ওই যে সংবর্ধনা পত্রে উল্লেখিত। এস ওয়াজেদ আলী সাহেব ছিলেন, আমাদের আচার্য প্রফুল্লচন্দ্র রায়, বিপিন চন্দ্র পাল, নেতাজি সুভাষ বসু সোনার কলম উপহার দিয়া মোটরকেট করে জাতির পক্ষ থেকে তাকে বাঙালি জাতীয় কবি বলে সংবর্ধনা হয়েছিল। এটা অনন্য, কারণ মাত্র 30 বছর বয়সে পৃথিবীর কয়জন জাতীয় কবি হিসাবে স্বীকৃতি পেয়েছে আমার জানা নাই, শুধু বাংলা না। আবার এটাও সেই তার মাত্র কয়েক বছর, 10-12 বছর পরে তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন, তার কিন্তু ওই তাৎক্ষণিকভাবে অসুস্থ হওয়ার পর তাৎক্ষণিকভাবে তার খুব গুরুত্ব দিয়া তার কিন্তু তেমন চিকিৎসা করা হয় নাই। তার প্রতি তার যে প্রশংসা করা হয়েছে প্রচুর, তাকে সম্মান জানানো হয়েছে প্রচুর, এখানে অনন্য। আবার তাকে অবহেলা করা হয়েছে। তখনকার প্রথম দিকে ভালো কোনো কয়েক বছর ভালো চিকিৎসা হয় না নজরুলের। যারা ভিড় করেছে ছবি তোলার জন্য তার কাছে এসে, তারা তার দুর্দিনের চিকিৎসার জন্য 2টা টাকা বাড়িয়ে দেয় নাই। তাকে সমালোচনা করেছে তার এমন প্রিয়জনের কাছ থেকে উনি অনেক আঘাত পেয়েছে। আমার একটা লেখা আছে, কষ্টের রকম ফের প্রেক্ষিত নজরুল জীবন। আমি তোমাদের সুযোগ করে একটা কপি দিয়ে দিব। আমি যেটা এখানে এই যে স্যারেরা ম্যাডামরা বলে গেছেন কথাগুলো, প্রাচীর ভেদ যদি না করা যায়, আমরা যদি প্রাচীরে ভাঙো ভাঙো এই ক্ষুদ্র গণ্ডি, এই অজ্ঞান ভুলো, তোমাতে জাগেন যে মহামানব তাহারে জাগায় তুলো। এবং তোমার মধ্যে মহামানব জেগে আছেন, তাকে জাগিয়ে তুলতে হবে। এবং এখানে এই যে অভিশাপ হলো মানুষের নিজেকে নিজের মধ্যে আড়ষ্ট করে রাখা, বিলিয়ে না দেওয়া, অন্যকে বুঝতে না চাওয়া, বুঝতে না পারা। গান যখন তিনি লেখা শুরু করলেন গান, তখন তার গান চুরি হয়ে যেতে লাগলো, চুরি হয়েছে, গানের চুর সহ খাতা সহ ধরা পড়েছে। তিনি অবলীলায় ক্ষমা করে দিয়েছেন। তাকে প্রচুর সমালোচনা করেছে। তিনি বলছেন আমি শনিবারের গালি চাই, আমি শাহানশাহ। অর্থাৎ উনি এগুলাকে গায়ে মাখতে যান নাই। তিনি বলছেন, ম্যাডাম যে অভিমানের কথা বলছেন, নজরুল বলছেন
চোখের পানির ঝালর ঝুলানো হাসির খাঞ্চা পোষ, চোখের পানির কাটা নিকুঞ্জে কবি একে যা সুখের ছবি, নিজে তুই গোপন রবি তোরই আখির সলিলে। পুত্র বুলবুল মারা গেছে, একটু আগে আলোচনা হয়েছে। পুত্র বুলবুলের সুখে যখন তিনি অত্যন্ত ক্লান্ত, সেই সময়ে এই কষ্ট যে উনি সয়েছেন, এই কষ্টের সময় তিনি সুখ ভোলার জন্যে বসে হাসির গান লিখেছেন। সেখানেও তিনি অনন্য। জেলখানায় ওই রাজবন্দির জবানবন্দি দিয়েছেন, এত বড় সাহস, চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সুইনহর আদালতে, সেখানেও তিনি অনন্য। অর্থাৎ উনি তার জীবনটাকে মোমবাতির মতো বিলিয়ে দিয়ে গেছেন। ওই মেঘ ঝরে যায়, বিনিময়ে সে কি পায় সে ভাবেও না। নজরুল, আমাদের কাজী নজরুল ইসলাম তেমনিভাবে তোমাদের জন্যে আমরা যদি মনে করি একটা সুষম, সুন্দর, সাম্যের, সমতা ভিত্তিক, মানে সবাইকে নিয়ে যে সমাজ, অ্যাকোমোডেটিভ সমাজ আমরা চাই যদি মনের থেকে যদি চাই, আর যদি বলি না আমরা শুধু ওই সাহিত্যের জন্য সাহিত্য রচনা করব, সংস্কৃতির জন্য সংস্কৃতি করব, ঠিক আছে, যার যেটা যেভাবে আছে থাকুক, তাহলে ঠিক আছে। আর যদি মনে করি না আমরা মানুষ হব, মনুষ্যত্বের বিকাশ ঘটাবো, আমার হৃদয়ের ক্ষুদ্রতাতে কাটিয়ে উঠবো, ক্ষুদ্র করুণা হে প্রভু আমার হৃদয়ের পরিসর, যেন হেতা সমঠায় পায় শত্রু মিত্র পর, এটা যদি আমি চাই, আমি যদি চাই জাত পাত ধর্ম বর্ণ শ্রেণী পেশা নির্বিশেষে মানুষের জন্য যারা পাগল পাড়া তাদেরকে ভালোবাসতে, সর্বমানবের একটা ঐক্য করে পৃথিবীতে শান্তিময় করতে, তাহলে কিন্তু নজরুলকে আনতে হবে। এবং নজরুলের এই ভাবনাটা আমাদের মধ্যে জাগরুক থাকুক। আমি আসলে মানে আমাদের বেশ দীর্ঘক্ষণ ধরে আমরা এই প্রোগ্রামে আছি, আমরা অনেক গুণীজনের আলোচনা শুনেছি। আমি তোমরা যারা ডেফোডিল ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানাই, ইন্টারন্যাশনাল ধন্যবাদ জানাই, যারা যে ডিপার্টমেন্ট আয়োজন করেছেন। সবচেয়ে বড় কথা, আমি প্রফেসর নেসার আহমদ সাহেব ভালোবাসি, তিনি আমাকে ওনার বেসিক্যালি ওনার আহ্বানে আমি ছুটে এসেছি। তোমাদের একটা বারতা শুধু দিয়ে যাই, সূর্যের যখন রশ্মি তোমরা কি রংধনু দেখেছো না? রংধনু, এই রংধনু সবটি রং কিন্তু সূর্যের মধ্যে আছে, কিন্তু আমরা চাইলে সূর্যে একটা রং দেখি। নজরুল বলছেন ওই সূর্যে, এই যে ইন্টারন্যাশনালিজম, ওই সূর্য, নজরুল বলছেন ওই সূর্যের কি, সূর্যের রহে অনন্ত রং, কিন্তু তারা এক রঙে হয় হারা। তারা কি হয়? সবাই এক রঙে হয় একাকার, হয় রং হারা। সূর্যের রহে অনন্ত রং, কিন্তু তারা এক রঙে হয় একাকার, হয় রং হারা। তো মানুষ আমরা, নজরুল বলতেছেন মিলি পরমাণু পর্বত হয়, সিন্ধু বিন্দু মিলে মানুষ কি মিলিবে না রে মানবের এই মিলনে। কেন মানুষ মিলবে না? বিন্দু মিলে যদি সিন্ধু হতে পারে, পরমাণু মিলে যদি পর্বত হইতে পারে, সূর্যের থাকা রঙগুলি নিজেদের রং ভুলে গিয়ে যদি এক সূর্যের রঙে আলোকিত হতে পারে, তোমরা মানব জাতি, শ্রেষ্ঠ জাতি, তোমরা কেন এক হতে পারবে না? কেন ইন্টারন্যাশনাল মানবতাবোধ কেন জাগ্রত হবে না? এই কথা বলে আমি শেষ করতে চাই। আজ হৃদয়ের, আসলে কথা না, হৃদয়ে জাম ধরে গেছে, মরিচা ধরে গেছে। আজ এই হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও, রং করা এই চামড়ার যত আভরণ খুলে নাও। আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতামাতি করে ঢুকুক এ বুকে, খুলে দাও যত খিল। সকল দেশের সকল কালের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাঁশি। একজনে দিলে ব্যথা, সমান হইয়া বাজে সে বেদনা, সকলের দিলে হেথা। একের অসম্মান, নিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান। এটা যদি আমরা বুঝি তাহলে আমরা মানুষ হব। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।